দুদিনের মধ্যেই লাল ইটের দেয়াল মাটি ছড়িয়ে উঠে গেল। 7-8 জন মিস্ত্রি কাজ করছে। সারাদিন তো কাজ করেই হ্যাজাক জ্বালিয়ে আধারাত পর্যন্ত কাজ চলতে থাকে। আবু জুনায়েদের মধ্যে একটা চাপা উত্তেজনা, তার স্বপ্নের গোয়ালঘর তৈরি হতে যাচ্ছে। ইট গাঁথা হচ্ছে, সিমেন্ট বালু মেশানো হচ্ছে। নির্ণয়মান গোয়ালঘরের কোনাকাঞ্চিগুলো স্পষ্ট আকার ধারণ করছে। সবকিছুর মধ্য দিয়ে আবু জুনাইদের আজন্ম লালিত স্বপ্ন বাস্তবে রূপ পেতে যাচ্ছে। গোয়ালঘর তৈরি হবে এবং সেই ঘরে বাস করতে একটি গাভী আসবে। প্রচণ্ড একটা রোমাঞ্চকর ব্যাপার। আবু জুনাইদের ফুরসত খুবই কম, তবু দিনে 2-3 বার গিয়ে মিস্ত্রিদের কাজ দেখে আসেন। অফিসে যাওয়ার আগে একবার দেখেন, দুপুরে খেতে এলে গাড়ি থেকে নেমেই ছুটে যান। বিকেলে যেদিন কাজ থাকে না, ইজি চেয়ারে হেলান দিয়ে পত্রিকা পড়তে পড়তে মিস্ত্রিদের কাজ দেখতে থাকেন। এই অল্প কদিনের মধ্যেই দেয়ালগুলোর উচ্চতা 4 ফুট উঠে গেছে। এখন কলাম বসবে, কলামের ফাঁকে ফাঁকে জানালা। ভেতরে ভেতরে যে উত্তেজনা তিনি অনুভব করছেন, নুরুন্নাহার বানুর সঙ্গে বিয়ে হওয়ার পূর্বেও সেরকম অনুভূতি তার হয়নি। নুরুন্নাহার বানুর সঙ্গেও তার একটা সম্পর্কটা এখন খুবই ভালো। কোনো দাম্পত্য কলহ নেই, পারিবারিক জীবনে কোনো খিটিমিটি নেই। দুজন যখন একান্তে আলাপ করেন, তখন গরুর কথাটা আপনি এসে পড়ে। নুরুন্নাহার যখন প্রথম বাচ্চা পেটে ধরেছিলেন, উনি দুজনের মধ্যে এমন সহমর্মিতা দেখা যায়নি। প্রথমবারের গর্ভবতী হওয়ার পর নুরুন্নাহার বানুর মেজাজ সবসময় খাট্টা হয়ে থাকত। একটুতেই তিনি রেগে যেতেন, কেঁদে বুক ভাসাতেন এবং আবু জুনাইদকে অকথ্য ভাষায় গালাগাল করতেন। কেননা আবু জুনাইদই তার এই ভোগান্তির কারণ। শেখ তবারক আলীর বাড়ি থেকে ফেরার পরপরই নুরুন্নাহার বানুর মনটা নতুন করে আবু জুনাইদের দিকে ঢলতে আরম্ভ করেছে। নুরুন্নাহার বানুর সাজ পোশাকের বহর এখন অনেক বেড়ে গেছে। প্রতিদিন নতুন করে ভাঁজ ভাঙা শাড়ি পরেন। তবারক আলীর স্ত্রীর কাছ থেকে যে সকল অলংকার উপহার পেয়েছেন, পারতপক্ষে সেগুলো শরীর থেকে নামান না। নুরুন্নাহার বানু কিভাবে রানী রানী ভঙ্গি সৃষ্টি করা যায়, আপ্রাণ চেষ্টা করছেন। নুরুন্নাহার বানুর এই সার্বক্ষণিক সাজগোজের ঘটা দেখে মেয়েটা ভীষণ বিরক্ত হয়ে গেছে। তার একটা প্রত্যক্ষ কারণ অবশ্য আছে। তবারক আলীর স্ত্রী দিলুকে যে বেনারসিখানা উপহার দিয়েছেন, সে কাপড়টার প্রতি নুরুন্নাহার বানুর ভীষণ লোভ। যখন তখন সেই শাড়িটাই পরে বসেন। একদিন মেয়ে বলেই বসল, আম্মা, নানি আমাকে যে শাড়িখানা দিয়েছেন, সেটা তুমি যখন তখন পরে বসো কেন? ওটা তো আমার। নুরুন্নাহার বানু মেয়ের কথা গায়ে মাখেন না বিশেষ। দিলু চেঁচামেচি করলে জবাব দেন, তুই তো সারাক্ষণ সালোয়ার কামিজ পরে থাকিস। আমি শাড়িটা একাট্টু পরলে কি তোর শাড়ি ছিঁড়ে যাবে? তোর শাড়ি তো তোরই থাকবে। আম্মা, ছিঁড়ে না যাক, আমার কাপড় তুমি যখন তখন পরে বসবে না। তোমার যদি খুব শখ হয়, তাহলে নানিকে বলো যেন তোমাকেও একখানা কিনে দেন। মেয়ের কথার কোনো জবাব দেন না নুরুন্নাহার বানু। ঠিক এই রঙের নয়, এই জাতীয় একখানি শাড়ি যদি চাচি তাকেও দিতেন, খুব ভালো হতো। হার, ব্রেসলেট, ইয়াররিং এবং হাতের চুড়ির সঙ্গে এই শাড়িটাই মানায় চমৎকার। চাচির কাছে ওরকম আরেকখান শাড়ি চাইবেন কি না ভেবে দেখেন। না, সম্ভব নয়। সেটি তিনি করতে পারবেন না। তিনি উপাচার্যের বেগম। কারু কাছ থেকে কিছু চাওয়ার মধ্যে একটা কাঙালপনা আছে, সেটি তিনি করতে পারবেন না। নুরুন্নাহার বানুর হাতে যখন কোনো কাজকর্ম থাকে না, দূরের আত্মীয়দের কাছে টেলিফোন করে সুসংবাদটা প্রকাশ করেন। তবারক চাচা তাকে একই সঙ্গে গরু এবং গোয়াল দুটিই উপহার দিতে চাচ্ছেন। নুরুন্নাহার বানুর যখন বাবা বেঁচে ছিলেন, তার বড় ভাই এবং মেজ 2 বোনকেই প্রথম বাচ্চা হওয়ার পর আস্ত গাই গরু উপহার দিয়েছিলেন। প্রথম বাচ্চা হওয়ার পর মেয়েরা স্বাভাবিকভাবেই বাবার কাছে গাভী পাওয়ার প্রত্যাশা করে।
এই প্রত্যাশা নুরুন্নাহার বানুরও ছিল, কিন্তু তিনি চাইতে পারেননি। চাইলে বাবা অবশ্যই একটা দুধের গাই দিতেন, যাতে নাতি নাতনিরা দুধ খেতে পারে। তিনি মুখ ফুটে চাইতে পারেননি, কারণ বাবা যদি বলে বসেন, বানু, গাই কিনে দিলে তুমি রাখবে কোথায়? তোমার তো মোটে দুখানা ঘর, যেখানে খাওয়া সেখানে শোয়া, সেখানে রান্না। বাবা মারা গেছেন, তবারক চাচা আছেন, আল্লাহ তাকে তৌফিক দিয়েছেন, আর নুরুন্নাহার বানুদের একটা গাই পোষার ক্ষমতা হয়েছে। বাবার দায়িত্ব চাচা পালন করছেন। শেখ তবারক আলী তার বাবার আপন ভাই না হোক, তার চাইতে অনেক বেশি। নুরুন্নাহারের আপন মায়ের পেটের ভাইরা তার জন্য কতটুকু করে? আব্বার বিষয় সম্পত্তি সব লুটে পুটে খাচ্ছে। বোনের কথা কি তাদের খেয়াল আছে? বউরা তাদের ভেড়ুয়া বানিয়ে রেখেছে। আল্লাহর কাছে হাজার শকর, তবারক চাচার সঙ্গে নতুন করে পরিচয় হয়েছে। বাবার মৃত্যুর পর তিনি যে শোক পেয়েছিলেন, তবারক চাচা তার অনেকখানি ভরিয়ে দিয়েছেন। আল্লাহ তবারক চাচাকে একখানি দিলও দিয়েছেন। ফাঁকে ফাঁকে তিনি আবু জুনায়েদের কথাও চিন্তা করেন। মানুষটা যেন কি! তবারক চাচা এই বিশ্ববিদ্যালয়ে অনেক দিন ধরে কাজ করেন, অথচ আবু জুনায়েদ তার কোনো খবর জানেন না। মানুষটা যেন কি! আগে হলে বলতেন আচা বোয়া গর্ধব। এখন তার মূল্যায়নের ধারাটা একটু পাল্টেছে। এখন তিনি মনে করছেন আবু জুনায়েদ সবসময় ভাবের ঘোরে থাকেন, তাই ডানে বায়ে কি ঘটছে সে বিষয়ে দৃষ্টি দিতে পারেন না। হালফিল এটাকে একটা চমৎকার গুণ মনে করছেন। আবেদ হোসেন কথা দিয়েছিলেন ৮-১০ দিনে গোয়ালঘর তৈরি করে ফেলবেন, কিন্তু তৈরি করতে ১৫ দিন লেগে গেল। তারপরেও কিছু কাজ বাকি পড়ে রইল। উত্তর দিকে যে শেডটা বানানোর কথা ছিল এখনো অসমাপ্ত হয়ে রয়ে গেছে। আবেদ হোসেন জানালেন তার ক্যালকুলেশন কখনো ফেল হয় না, এবার হয়ে গেল। কারণ একটা অঘটন ঘটে গেছে। হেডমিস্ত্রির মেয়ে শ্বশুর বাড়িতে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করেছে। হেডমিস্ত্রির জামাই পণের টাকার দাবি নিয়ে অনেক দিন থেকেই মেয়েটির উপর অত্যাচার করছিল। শেষমেশ অত্যাচার সহ্য করতে না পেরে মেয়েটি আত্মহত্যা করে পণের টাকার দায় থেকে আত্মরক্ষা করেছে। হেডমিস্ত্রিকে মেয়ের শ্বশুর বাড়িতে ছুটে যেতে হয়েছিল, থানা পুলিশ অনেক কিছু করতে হয়েছে। উত্তর দিকে শেডটা আবেদ হোসেন খুব সুন্দরভাবে বানাতে চান। শেখ তবারক আলী তাকে সেরকমই নির্দেশ দিয়েছেন। মামুলি মিস্ত্রি দিয়ে সুন্দর জিনিস বানানো যায় না, তাই এই বিলম্ব, এবং সেজন্য তিনি লজ্জিত। যা হোক, হেডমিস্ত্রি যখন ঝামেলা মিটিয়ে চলে আসতে পেরেছে, আর দুশ্চিন্তা নেই। এই ২-৪ দিনের মধ্যেই সব কমপ্লিট হয়ে যাবে। আবেদ হোসেনের ২-৪ দিন ১০ দিনে গিয়ে দাঁড়ালো। একটু বেশি সময় নিল। তারপরেও যে গোয়ালঘর তৈরি হলো দেখে আবু জুনায়েদের মন প্রশান্তিতে ভরে গেল। আল্লাহ এতদিনে তার একটা আকাঙ্ক্ষা পূরণ করেছেন। আবু জুনায়েদের ইচ্ছে হলো এই নতুন বানানো গোয়ালঘরটা তার কিছু বন্ধু বান্ধবকে দেখাবেন। এমনিতে আবু জুনায়েদের বিশেষ অন্তরঙ্গ বন্ধু বান্ধব নেই। বিশ্ববিদ্যালয়ে যারা তার দল করেন, প্রশাসনিক বিষয়ে নানা ব্যাপারে যারা তাকে সাহায্য করেন, তার বিরুদ্ধে অপপ্রচার হলে যারা তার পক্ষ হয়ে প্রতিবাদ করেন, ইদানিং আবু জুনায়েদ তাদের মধ্যে বিশেষ কাউকে কাউকে বন্ধু মনে করতে আরম্ভ করেছেন। আবু জুনায়েদ একটি বিশেষ কারণে সদ্য নির্মিত গোয়ালঘরখানা সকলকে দেখাতে আগ্রহী হয়ে উঠেছিলেন। সত্যি বটে, এটি গোয়ালঘর, এবং আগামীতে এই ঘরটিতে একটি চতুষ্পদ প্রাণী বসবাস করতে যাচ্ছে। কিন্তু ঘরটির নির্মাণশৈলী এত চমৎকার, দেখলে চোখটা আপনা থেকেই জুড়িয়ে যায়। পাখির বাসার মতো এই এক টুকরো একখানি ঘর, ঢেউটিনের চাল সহ গোটা ঘরখানি যেন মাটি ফুঁড়ে আচমকা সুন্দর একটা মাশরুমের মতো ফুটে বেরিয়ে এসেছে। উপাচার্য ভবনের অসামান্য গাম্ভীর্যের পটভূমিতে এই ছোট্ট ঘরখানা একটি স্বপ্ন বিন্দুর মতো ফুটে উঠেছে। আবু জুনায়েদ যখন ভাবেন মেয়াদ ফুরিয়ে গেলে ঘরটি সঙ্গে করে নিয়ে যেতে পারবেন না,
মনটা বিষাদে ছেয়ে যায়। আবু জুনায়েদ মনে করেন একই সঙ্গে গরু গোয়াল দুটিই দেখিয়ে সকলকে তাক লাগিয়ে দেবেন। যেদিন গরুটা গোয়ালে আসবে কয়েকজনকে সন্ধ্যাবেলা চায়ের নিমন্ত্রণ করবেন। উত্তর দিকে যে শেডটা বানানো হয়েছে সেখানে চেয়ার টেবিল পেতে অতিথিদের নিয়ে বসবেন। কিন্তু গরুটা কখন আসবে? কখন আসবে এই মহামান্য অতিথি? কখন সাধের গোয়ালঘর আলো করতে আসবেন? নিষ্ঠাবান সাধক মন্দির নির্মাণের পর বিগ্রহ প্রতিষ্ঠার জন্য যেমন আকুলিত অন্তরে প্রতীক্ষা করতে থাকেন, আবু জুনায়েদের মনেও সে ধরনের আকুলি বিকুলি জন্ম নিচ্ছিল। আবু জুনায়েদ ভেবে দেখলেন গরুটা আকাশ থেকে তার গোয়াল ঘরের বাসিন্দা বনে যাবে না। শেখ তবারক আলী সাহেব কথা দিয়েছেন তার ভাইঝি এবং নাতনিকে একটি গরু প্রেজেন্ট করবেন। প্রেজেন্ট করা গরু নিরাপদে বসবাস করতে পারে সেজন্য এই গোয়াল ঘর বানিয়ে দেবেন। গোয়াল ঘর বানিয়ে তিনি কথা রেখেছেন। কিন্তু গরুটা কখন নিয়ে আসবেন? গরু বিহনে গোয়াল ঘরটা যেন কাঁপছে। আবু জুনায়েদের এরকম মনে হলো। আবু জুনায়েদ ভেবে দেখলেন গোয়ালঘর বানানোর পেছনে শেখ তবারক অনেক টাকা ব্যয় করে ফেলেছেন। গরু কিনতে আরও টাকার প্রয়োজন। এদিকটা আবু জুনায়েদের দেখার বিষয় নয়। তিনি এসব ভ্রাতুষ্পুত্রী এবং নাতনিকে গিফট করেছেন, সুতরাং টাকার অঙ্কে তিনি হিসেব করবেন কেন? কিন্তু গরুটা কখন আসবে? চট করে তার মাথায় একটা চিন্তা খেলে গেল। তবারক সাহেব তার স্ত্রী জামাই আবেদ হোসেন এবং কন্যাকে দাওয়াত করলে চমৎকার হয়। তাদেরকে একবার তবারক সাহেব দাওয়াত করে খাইয়েছেন। পাল্টা দাওয়াত করা তার একটা সামাজিক কর্তব্য। দাওয়াত খেতে এলে গরুটা কখন আসবে সঠিক তারিখ জানা সম্ভব হবে। আসল তারিখটা জানতে পারলে বাড়তি উৎকণ্ঠার অবসান হবে। সেদিনই রাতে জুনায়েদ শেখ তবারক আলীকে টেলিফোন করে বসলেন। তবারক সাহেব নিজেই রিসিভ করেছিলেন। আবু জুনায়েদ আগামী শুক্রবারে আবেদ হোসেন তার স্ত্রী এবং চাচা চাচিকে খাবার নিমন্ত্রণ করলেন। শেখ তবারক আলী বললেন, এত ঘটা করে দাওয়াত করার কি দরকার? মেয়ের বাড়ি যখন ইচ্ছে খেয়ে যাব। আবু জুনায়েদ একটু ধান্ধায় পড়ে গিয়েছিলেন। তবে কি তবারক সাহেব আবু জুনায়েদের নিমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন? পরের ব্যাখ্যায় আবু জুনায়েদের কাছে সবকিছু স্পষ্ট হয়ে গেল। শেখ তবারক আলী বললেন, শুনুন জামাই মিয়া, দাওয়াত টাওয়াত ওগুলো এখন রাখেন। বানু এবং তার মেয়ে আমার এখানে যতবার ইচ্ছে যখন খুশি আসতে পারেন। এমনকি আপনি এলেও কিছু এসে যায় না। আমি বাস করি একেবারে মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আমার এখানে কে এলো কে গেল কি হিসাব রাখে? কিন্তু স্যার, ভুলে যাবেন না আপনি দেশের সবচাইতে বড় বিশ্ববিদ্যালয়টির উপাচার্য। আপনি কি মনে করেন না করেন শত শত চোখ তাকিয়ে আছে। একটুখানি খুঁত পেলেই আপনার নিজের পেশার মানুষেরাই আপনাকে ছিঁড়ে খুঁড়ে ফেলবে। আপনার বাড়িতে খেলাম না খেলাম এ নিয়ে উতলা হবেন না। আমাদের ভেতরের যে সম্পর্ক সেটা তো তুচ্ছ কারণে নষ্ট হওয়ার নয়। আমি আপনার কাছে একটা জিনিসই জানতে চাইব। আবু জুনায়েদ বললেন, বলুন, কি জানতে চান? গোয়ালঘরটা আপনার পছন্দ হয়েছে কিনা? আবু জুনায়েদ বললেন, হ্যাঁ, খুবই পছন্দ হয়েছে। গরুর বদলে যে কোনো রুচিবান মানুষকে এই ঘরে বাস করতে বললে খুশি হয়ে রাজি হবে। আপনার পছন্দবোধ এত উন্নত মানের। শেখ তবারক আলী বললেন, আপনি পছন্দ করেছেন শুনে আমার দিলটা ঠান্ডা হয়ে গেল। বানুর কেমন লেগেছে? আপনাদের মেয়ে তো একেবারে পাগল। লোকজনকে ডেকে দেখাবার জন্য হন্যে হয়ে উঠেছে। শুনুন জামাই মিয়া, শেখ তবারক আলী বললেন, ওটি ঘাটতে যাবেন না। এই সমস্ত জিনিস যত কম মানুষ জানে ততই উত্তম। আমি কি বলছি আপনি বুঝতে পারছেন তো? আবু জুনায়েদ 1 মিনিট থামলেন, তারপর বললেন, হ্যাঁ পারছি। আজ বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার রাত 8টার পরে আমার লোক গরুটা নিয়ে আপনার বাড়িতে যাবে। আপনাকে কিছুটা চিন্তা করতে হবে না। গরুর সঙ্গে খৈল ভুসি কুড়া ঘাস সবই যাবে।
যে লোক গরুর সঙ্গে যাবে সেই লোকটি দেখাশোনার জন্য সেখানে থেকে যাবে। দক্ষিণ দিকের শেডটা সেজন্যই তৈরি করা হয়েছে, অনায়াসে বিছানা পেতে একজন মানুষ ঘুমাতে পারে। রাত 9:30-10টার দিকে আমি এক ফাঁকে একবার দেখে আসব। আবু জুনায়েদ অবাক হয়ে গেলেন। শেখ তবারক আলী মানুষটির বিশালতা ও সূক্ষ্ম চিন্তার পরিধি দেখে আবু জুনায়েদের কাণ্ডজ্ঞান লোপ পাওয়ার মতো অবস্থা। যে সকল চিন্তা ভাবনা আবু জুনায়েদের মনে একবারও উদয় হয়নি, শেখ তবারক আলী সেগুলো ধরে ধরে ব্যাখ্যা করে গেলেন। শেখ তবারক আলী যে তার স্ত্রী নুরুন্নাহার বানু আপন চাচার অধিক, সে কথা তলিয়ে বিচার করবে কে? লোক যখন জানবে ঠিকাদার শেখ তবারক আলী নুরুন্নাহার বানুকে জড়োয়া গয়নার সেট উপহার দিয়েছেন, মেয়েকে বেনারসি এবং সোনার ঘড়ি দিয়েছেন, আর সুন্দর একটি গোয়ালঘর বানিয়ে দিয়ে একটি মহামূল্যবান গরু পর্যন্ত সেখানে ঢুকিয়ে দিয়েছেন, আবু জুনায়েদের প্রতি একান্ত সহানুভূতিশীল লোকদের মনও বিরূপ হয়ে যাবে। অলংকার হোক, শাড়ি হোক, গোয়ালঘর, গরু যাই হোক না, সব কিছুর একটা নগদ অর্থমূল্য রয়েছে। কেউ যদি আপত্তি উঠিয়ে বলে বিশ্ববিদ্যালয়ের কনস্ট্রাকশন কাজে শেখ তবারককে অধিক সুবিধা দেওয়ার জন্য আবু জুনায়েদ এসব ঘুষ হিসেবে গ্রহণ করেছেন, তার আত্মপক্ষ সমর্থনের কোনো উপায় থাকবে না। কতিপয় প্রাক্তন উপাচার্যের কেলেঙ্কারির কাহিনীতে ঠিকাদারের নাম যুক্ত হয়েছিল। আবু জুনায়েদ বিলক্ষণ সেসব অবগত আছেন। তারপরেও আবু জুনায়েদ জেনে শুনে ওই আড্ডার সঙ্গে পড়ে গেলেন। তার প্রতি লোমকূপ পর্যন্ত আতকে শিউরে উঠল। লোকে শুনলে বলবে কি? এই দুশ্চিন্তাটি মনে স্থায়ী হতে দিলেন না। শেখ তবারক আলী তাকে ঘুষ দেননি। তিনি কোনো রকম অর্থঘটিত কোনো কেলেঙ্কারি করবেন এ কথা স্বপ্নেও তার মনে উদয় হয়নি। মানুষ যা ইচ্ছে বলুক, আবু জুনায়েদের বিবেক পরিষ্কার। শেখ তবারক আলী এ পর্যন্ত উপহার, গোয়ালঘর এবং গরুর পেছনে যে অর্থ ব্যয় করেছেন, তার পেছনে ঠিকাদারি স্বার্থসিদ্ধির কোনো মতলব নেই। তার জান্নাতবাসী শ্বশুর একসময় শেখ তবারক আলীকে জীবনের আসল বৃত্তিটি ধরিয়ে দিয়েছিলেন। আজ শেখ তবারকের পয়সা কড়ির অন্ত নেই। তার থেকে সামান্য অর্থ যদি জান্নাতবাসী অগ্রজ প্রতিম গোফরান ভাইয়ের কন্যা এবং নাতনির পেছনে ব্যয় করে উপকারের প্রতিদান দিয়ে থাকেন, কার কি বলার ক্ষমতা থাকতে পারে? তারপরেও যদি কেউ খারাপ কথা বলে, তার জবাব দেওয়ার ক্ষমতা নিয়ে মোহাম্মদ আবু জুনায়েদের আছে। তার যে একেবারে শিরদাঁড়া নেই, এ কথা ভাবা মোটেও ঠিক হবে না। সব দুশ্চিন্তা ছেড়ে ফেলে দিয়ে সোজা হয়ে দাঁড়াতে চেষ্টা করলেন। আগামী শুক্রবারে রাত 8টার পরে তবারক সাহেবের লোক গরু নিয়ে আসবে। সংবাদটি নুরুন্নাহার বানুকে জানানো প্রয়োজন, যাতে নুরুন্নাহার বানু কোনো মেইলি ভুল না করে বসেন, সেজন্য আগাম সতর্ক করে দেওয়ার কথাটিও মনে রাখলেন। শুক্রবার দিন সন্ধ্যা 8টার মধ্যে খাওয়া দাওয়া সেরে আবু জুনায়েদ, নুরুন্নাহার বানু তাদের কন্যা দিলু গরুটাকে সংবর্ধনা জানাবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। আবু জুনায়েদ চাপা স্বভাবের মানুষ। নুরুন্নাহার বানু বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলেন। তার সেই পুরনো কুসংস্কারটা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চাইছে। তার কোনো কাজ সহজে সম্পন্ন হয় না। কোথাও না কোথাও থেকে একটা বিঘ্ন এসে ভণ্ডুল করে ফেলে। তার মনে নানা রকম সন্দেহ রেখাপাত করতে যাচ্ছিল। কি তবারক চাচা গরুটা কিনতে পারলেন কিনা? যদিও কিনে থাকেন, গাড়ি ঘোড়ার ভিড় দেখে ভয় পেয়েছিলে কোথাও যদি চলে যায়। দিলু মেয়েটির উচ্ছ্বাস ধরে না। একবার আবু জুনায়েদকে জিজ্ঞেস করে, একবার নুরুন্নাহার বানুকে, আব্বা গরুটা আসবে তো? এই তো 8টা বেজে গেল। কখন আসবে? শুধু শুধু আমি টিভি প্রোগ্রামটা মিস করলাম। নুরুন্নাহার বানু এত বড় ধিঙ্গি মেয়ের আদেখ্লাপনা দেখে একটা কিল উঠিয়েছিলেন। আবু জুনায়েদ তার হাতটা চেপে ধরলেন। অতএব মেয়েটি কিল খাওয়া থেকে রক্ষা পেয়ে গেল। ঘড়ির কাঁটা 8:30টার ঘরে ঠেকেছে। আবু জুনায়েদ নিজেকেই প্রশ্ন করেন, কি ব্যাপার, গরু আসে না কেন? এরকম তো হওয়ার কথা নয়। তবারক সাহেব এক কথার মানুষ এবং তার সময় জ্ঞান অত্যন্ত প্রখর। তিনি ধরে নিয়েছিলেন
কোনো একটা অসুবিধে হয়েছে, আজ আর আসছে না। এই সময় দারোয়ান এসে জানালো দুজন মানুষ একটা গরু নিয়ে এসেছে। ঘাম দিয়ে জ্বর ছাড়ল সকলের। আবু জুনায়েদ, নুরুন্নাহার বানু, মেয়ে দিলু, ছোকরা চাকর, কাজের বেটি সকলে হুড়োহুড়ি করে নিচে নেমে এলেন। গরু সহ মানুষ দুজন ভেতরে প্রবেশ করল। সত্যি সত্যি একটা গরু উপাচার্য ভবনের কম্পাউন্ডের মধ্যে প্রবেশ করল। আবু জুনায়েদের কামনার ধন গরু। নতুন গরু কিনলে গোয়ালে ঢোকাবার আগে কতিপয় আচার পালন করতে হয়। আবু জুনায়েদের তার একটাও মনে নেই। তিনি এত খুশি হয়েছেন যে হঠাৎ করে তার মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছিল না। মানুষ দুজন গরুটাকে বগনে ভেলিয়ার ঝাড়ের নিচে দাঁড় করিয়ে রেখেছিলেন। ছায়া ছায়া অন্ধকারে পুরো চেহারাটা কারো চোখে ধরা পড়ছিল না। তিনি একটা আলো আনতে বললেন। দারোয়ান উপরে গিয়ে একটা চার্জার নিয়ে এলো। এবার গরুর পুরো চেহারা সকলের নজরে এলো। আবু জুনায়েদের ইচ্ছে হলো তিনি চিৎকার করে উঠবেন। কি অপূর্ব সুন্দর গরুটি! গায়ের রং উজ্জ্বল লাল, মাঝে মাঝে ডোরা কাটা দাগ। গরুটিকে পৌরাণিক বুর্রাকের মতো দেখাচ্ছে। যদি দুটি পাখা থাকতো তাহলে পশুটি আকাশের দিকে উড়াল দিত। উলানটা অল্প অল্প মধু ভর্তি মৌচাকের মতো স্ফীত হওয়ার পথে। সবচেয়ে সুন্দর চোখ দুটি। একটা অসহায় ভাব দর্পণের মতো প্রতিফলিত হচ্ছে। লেজের চামড়াটা সাদা। গরুটা অসহায় এবং কৌতূহলী দৃষ্টি নিয়ে লোকজনের দিকে তাকাচ্ছে। অল্প অল্প নড়াচড়া করছে এবং চারপাশটা ভালো করে দেখে নিচ্ছে। যখনই গরুটা নড়াচড়া করে গলার ঘন্টি থেকে টুং টুং আওয়াজ বেরিয়ে আসে, শিকলটা ঝনঝন করে বেজে ওঠে। আবু জুনায়েদের সারা জীবনের স্বপ্ন কামনা একটি গরুর আকার ধরে মূর্তিমান হয়ে সামনে দাঁড়িয়ে আছে। তার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। তিনি অভিভূতের মতো দাঁড়িয়ে গরুটি দেখছিলেন। নুরুন্নাহার বানু শিকল ধরে দাঁড়ানো লোকটির কাছে জানতে চাইলেন, আচ্ছা, গরুর কাছে গেলে ঢুসাতে আসবে না তো? লোকটি উত্তর দিল, এই গরু ঢুসায় না, লাথি মারে না, ডরের কিছু নাই। যান, কাছে যাইয়া আদর কইরা দেখেন। নুরুন্নাহার বানু বললেন, থাক বাবা, আমার সাহস হয় না, জানোয়ার তো কখন কি করে বসে। নুরুন্নাহার বানুর মেয়েটি তার চাইতেও সাহসী। সে গুটি গুটি পায়ে এগিয়ে এসে গরুর গলায় হাত রাখল। গরুটি একটু ঘুরে গিয়ে লম্বা জিভ বের করে তার বাহু চাটতে আরম্ভ করল। মেয়েটার কাতকুতো লাগছিল। দুপা পিছিয়ে এসে কলকণ্ঠে বলে উঠল, দেখো দেখো আব্বু, গরুটি কেমন করে আমার বাহু চাটতে ছুটে আসছে। আবু জুনায়েদ বললেন, তুমি সরে এলে কেন? চাটতে দাও না। বোঝা যাচ্ছে গরুটির বেশ দয়া মায়া আছে। এবার উপাচার্য সাহেব এগিয়ে এসে গরুর পিঠে হাত রাখলেন। পশমের মতো সুন্দর কেশের স্পর্শ সুখ অনুভব করলেন। গরুটি আবার আবু জুনায়েদের শরীরের অনাবৃত অংশ চাটবার জন্য জিভ বের করল। আবু জুনায়েদের পাঞ্জাবির আস্তিন গুটিয়ে নিয়ে হাতটি প্রসারিত করে দিয়ে বললেন, বেটি চাট। আবু জুনায়েদের ইচ্ছে হলো ওলানটা একটু ধরে দেখবেন। স্ত্রী এবং কন্যার উপস্থিতিতে সেটা করা সঙ্গত হবে না মনে হওয়ায় বিরত থাকলেন। তিনি নানা জায়গায় হাত বুলিয়ে গরুর শরীরের উত্তাপ অনুভব করছিলেন। তার স্বামী একটা গরুকে নিয়ে লোকজনের সামনে এত আদিক্ষেতা করবেন, নুরুন্নাহার বানুর সেটা সহ্য হলো না। কণ্ঠস্বরে ঝাঁঝ মিশিয়ে বললেন, পিঠে হাত বুলিয়ে আদর করলেই চলবে নাকি? গরুকে তার জায়গায় নিয়ে যাও। খেতে দেবে কি সে কথা চিন্তা করো। দড়ি ধরে থাকা লোকটি বলে বসল, একটা মশারির প্রয়োজন হবে। এই জাতের গরু মশার কামড় সহ্য করতে পারে না। নুরুন্নাহার বানু বললেন, তুমি একটু ঠান্ডা হও, আমি দেখি কি করা যায়। তারপর তিনি ডাক দিলেন, ওই বুয়া, শুনে যা। বুয়া এলে বললেন, আজ রাতের জন্য তোমার মশারিটা গরুটাকে দিয়ে দাও, কাল সকালে অন্য ব্যবস্থা করা হবে। বুয়া বিড়বিড় করে বলল, মানুষটাকে মশায় খাও, কোনো চিন্তা নাই।
গরুর বাচ্চারে মশারি লাগাইয়া দাও, মাইনষের বিচার। কিন্তু সে ৮-১০ জায়গায় তালিমারা নিজের মশারিটা এনে দিল। লোকটি এক ঝলক দেখেই বলে দিল, ওই মশারি তো ৩ হাত লম্বা, ২ হাত পাশ। গরুটা কত লম্বা জানেন? ৪.৫ হাত, চলবে না। আবু জুনায়েদ বললেন, আজকে কোনো রকমে থাকুক, কাল নতুন মশারির ব্যবস্থা করব। নুরুন্নাহার বানু চটে গেলেন। তিনি কোনো কথা ভেতরে রাখতে পারেন না। লোকজনের সামনেই বলে বসলেন, বাড়িতে পাড়া দিতেই নতুন মশারির দাবি, কাল সকাল হলে আরো কত কিছুর প্রয়োজন হবে। আবু জুনায়েদ অপ্রস্তুত হয়ে গেলেন। নুরুন্নাহার বানুর কথাগুলো তবারক সাহেবের কানে গেলে তিনি অসন্তুষ্ট হতে পারেন। তিনি বললেন, আহ, তুমি চুপ করো, আমি কিছু একটা ব্যবস্থা করতে চেষ্টা করব। ভাই, আপনি গরুটা ওই দিক দিয়ে গোয়াল ঘরে নিয়ে যান। দারোয়ান গোয়াল ঘরের বাতিটা জ্বালিয়ে দাও তো। দারোয়ান বলল, স্যার, গোয়াল ঘরে তো আলোর বন্দোবস্ত করা হয়নি। আবু জুনায়েদ এই প্রথমে শেখ তবরক আলীর ব্যবস্থাপনার মধ্যে একটা ত্রুটি আবিষ্কার করলেন। লোকটি বলল, স্যার, এই জাতের গরু আন্দাইরে থাকতে পারে না। আবু জুনায়েদ দিশাহারা হয়ে বললেন, কি করব বাবা, তুমিই বলে দাও। শুনলে তো, গোয়াল ঘরে আলো নেই। লোকটি বলল, আমি একোয়া কথা কমু, আপনার মনে লয় কিনা চিন্তা করবেন। আবু জুনায়েদ বললেন, হ্যাঁ বাবা, বলো। আজ রাইতে বড় দালানের বারান্দার এক পাশে থাকুক। আবু জুনায়েদ বললেন, ঠিক আছে বাবা, ওই থামটার সঙ্গে বেঁধে রাখো। নুরুন্নাহার বানু রেগে মেগে উপরে চলে গেলেন, কিন্তু মেজাজটা প্রকাশ করলেন না। মনে মনে বলতে থাকলেন, লোকটি বললে গরুটিকে নুরুন্নাহার বানুর বিছানায় শোয়াতে হবে। আবু জুনায়েদ চতুষ্পদের বাচ্চাকে তার খাটে উঠিয়ে দিতে কুণ্ঠাবোধ করতেন না। গরুটা থামের সঙ্গে বেঁধে লোক দুজন চলে গেল। আবু জুনায়েদ এই নিরিবিলি মুহূর্তটিতে সম্মুখ ৫ নানা দিক থেকে দেখছিলেন। এই সময়ে একটি কণ্ঠস্বর শুনলেন, স্যার, বেয়াদবি মাফ করবেন, পারমিশন না নিয়ে আপনাকে বিরক্ত করতে এলাম। তিনি তাকিয়ে দেখেন সামনে দাঁড়িয়ে আছে তারই বিভাগ অর্থাৎ রসায়ন শাস্ত্রের অ্যাসোসিয়েট প্রফেসর আধ পাগলা মুস্তাফিজুর রহমান। আবু জুনায়েদ বিরক্ত হয়েছেন। যা হোক, সেটা গোপন করে বললেন, কি খবর মুস্তাফিজুর, এত রাতে? মুস্তাফিজুর রহমান বললেন, স্যার, প্রথমেই আপনাকে জানানোর জন্য ছুটে এসেছি। কাজটি আপনার সঙ্গে পরামর্শ করেই শুরু করেছিলাম। এই এতদিনে প্রবলেমটার একটা সলিউশন পাওয়া গেছে। এই যে দেখুন, ইউএস এর প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে ডক্টর রবার্টসন ফ্যাক্স করে জানিয়েছেন আমার সলিউশনটা কারেক্ট। এই লাইনে ডক্টর রবার্টসন সর্বশ্রেষ্ঠ অথরিটি। কেমিস্ট্রির ইতিহাসে এটা বড় ঘটনা। মুস্তাফিজুর ফ্যাক্সের কপিটা আবু জুনায়েদের দিকে বাড়িয়ে ধরলে বললেন, এই যে দেখুন। আবু জুনায়েদ কপিটা একবার দেখলেন বটে, কিন্তু পড়ে দেখার প্রবৃত্তি হলো না। মুস্তাফিজুর সাহেবকে বললেন, মুস্তাফিজ, আমি এখন অন্য চিন্তায় মগ্ন আছি। একটা গরু সংগ্রহ করেছি, ভালো জাতের গরু। মশার আক্রমণ থেকে গরুকে রক্ষা করার জন্য একটি বড় সড়ো মশারি কোথায় পাওয়া যায় সে ব্যাপারটা নিয়ে ব্যস্ত আছি। কাল সকালে আপনার ফ্যাক্স পড়ে দেখব। ফ্যাক্সের কপিটা রেখে যেতে পারেন, না নিয়ে যান, কাগজপত্রের ভিড়ে হারিয়ে যাবে। মুস্তাফিজ হতাশ ভঙ্গিতে টলতে টলতে বাইরে চলে এলেন। ওই এত রাতে ভুল জায়গায় কেন এলেন? মনে ভীষণ অনুতাপ জন্মাতে লাগলো। রাত 10:30টার সময় শেখ তবরক আলী উপাচার্য ভবনে এলেন। তিনি ছিপ নৌকার মতো লম্বাটে একটা স্পোর্টস কারে করে এসেছেন। আবু জুনায়েদকে খবর দেওয়ার প্রয়োজন ছিল না। তিনি বারান্দায় দাঁড়িয়ে গরুটাকে নানা দিক থেকে দেখছিলেন। বড় সুন্দর গরু, দেখে দেখে আঁশ মেটে না। আবু জুনায়েদ বিস্ময় ভরা মুগ্ধতার ভেতরে এতই ডুবেছিলেন যে শেখ তবরক আলী কখন তার পাশটাতে এসে দাঁড়িয়েছেন খেয়াল করতে পারেননি। শেখ তবরক কাঁধে হাত রাখলেন, তাকে দেখে চমকে উঠলেন। তবরক সাহেবের বদলে চাচা শব্দটি তার মুখে এসেই গিয়েছিল প্রায়, কিন্তু ডাকা হলো না। মাথা ঝুঁকিয়ে কদমবুসি করার ইচ্ছেও তাকে দমন করতে হলো। শেখ তবরক আলী জিজ্ঞেস করলেন,
গরু পছন্দ হয়েছে? বারে, পছন্দ হবে না? এত সুন্দর গরু। জবাব দিলেন আবু জুনায়েদ। মা বানু এবং দিলুর পছন্দ হয়েছে? সেসব আপনি তাদের কাছ থেকে শুনবেন। চলুন উপরে যাই। শেখ তবারক আলী আবু জুনায়েদের পিছে পিছে পা বাড়িয়েছিলেন, কিন্তু হঠাৎ ঘুরে দাঁড়িয়ে প্রশ্ন করে বসলেন, গোয়াল ঘরে না নিয়ে গরুটি এখানে বেঁধে রেখেছেন কেন? আবু জুনায়েদ জবাব দিলেন, আপনার লোকটা বলল এই জাতের গরু অন্ধকারে থাকতে পারে না, তাই আজ রাতটা এখানেই রেখেছি। সে কি, গোয়াল ঘরে কারেন্ট দেয়নি? শেখ তবরক আলী হতবাক হয়ে গেলেন। তারপর আক্ষেপের সুরে বললেন, এই সমস্ত ইডিয়েটদের নিয়ে কাজ করে সুখ নেই। শেখ তবরক আলী আবু জুনেদের সঙ্গে উপরে এলেন। দিলু নানা এসেছেন বলে শোরগোল শুরু করে দিল। মজা করে শেখ তবরকের মাথা থেকে টুপিটা তুলে নিয়ে নিজের মাথায় দিল। তিনি আদর করে নাতনির চুল ধরে টানলেন, নাক এবং গাল টিপে দিলেন, বললেন, টুপিতে নাতনিকে সুন্দর মানিয়েছে। নুরুন্নাহার বানু এসে চাচাকে সালাম করলেন। শেখ তবারক তার ভ্রাতুষ্পুত্রীর মাথায় হাত দিয়ে আদর করলেন, জিজ্ঞেস করলেন, কেমন আছো মা বানু? নুরুন্নাহার বানু রাগত স্বরে বললেন, চাচা, আপনার সঙ্গে কথা বলবো না। শেখ তবারক অবাক হওয়ার ভঙ্গিতে বললেন, কেন মা বানু? পাগলি, আমি আবার অন্যায়টা কি করলাম? কথা বলবো না তার প্রথম কারণ, আপনি আসবেন বলেছিলেন, আসেননি। আর দ্বিতীয়টি, থাক, বলতে বলতে থেমে গেলেন। শেখ তবরক আলী বললেন, এই তো মা আমি এসেছি, এখন দ্বিতীয় কারণটি বলো। চাচা, আপনি একটা গরু পাঠিয়ে মস্তু ফ্যাসাদের মধ্যে ফেলে দিয়েছেন। ঘরে না আসতেই গরুর দাবি জমকালো মশারি চাই। 2 দিন পর গরুর জাবনা এবং বিচালি খাওয়ার জন্য রূপোর মালার দরকার হবে। এসব আমি জোগাবো কেমন করে? নুরুন্নাহার বানুর কথা শুনে শেখ তবরক আলী মৃদু হাসলেন। মা বানু, এই নতুন এসেছে, তাই ঝামেলা মনে হচ্ছে। 2 দিন যাক, গরুটাকে ভালো লাগতে আরম্ভ করবে। তবে এটা খুবই কুলীন জাতের গরু, যত্ন আত্মি তো একটু করতে হবে। সকলের রাশিতে আবার গরু ছাগল পশু পাখি, এদের বার বৃদ্ধি হয় না। পশুদেরও প্রাণের ভেতরে থেকে ভালোবাসতে হয়। অনাদর, অবহেলা, উপেক্ষা এরা মানুষের চাইতে ভালো বুঝতে পারে। পশু পাখির কথা বাদ দাও, দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, গাছপালাও অনাদর সহ্য করে না। তারপর শেখ তবরক আলী গরুটার বংশবৃত্তান্ত বলতে আরম্ভ করলেন। সুইডিশ গাভী এবং অস্ট্রেলিয়ান ষাঁড়ের মধ্যে ক্রস ঘটিয়ে এই বাচ্চাটি জন্মানো হয়েছে। সরকারি লাইভস্টক বিভাগকে তার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। অনেকদিন থেকেই চেষ্টা করে আসছিলেন। একটি মাত্র সফল বাচ্চা জন্মানো সম্ভব হয়েছে, আর সেই বাচ্চাটি এখন বাণীদের বাড়িতে এসেছে। ছিপ নৌকার মতো লম্বা বলেই এই প্রজাতিটির নামকরণ করা হয়েছে তরণী। দিলু বলল, না না, ঠিক আছে, আমরা নতুন গরুটির নাম রাখলাম তরণী। ওকে তরণী নামেই ডাকবো। শেখ তবরক আলী বললেন, মাশাল্লাহ, আমার ওই নাতনিটার মাথায় বুদ্ধি বিবেচনা ভারী পরিষ্কার। তারপরে শেখ তবরক আলী বলে যেতে থাকলেন, বাংলাদেশে এই প্রজাতির গরু এই একটিই আছে। বাচ্চা অবস্থা থেকে চতুষ্পদ শিশুটির প্রতি অনেকেরই নজর ছিল। গ্লোব ইন্টারন্যাশনালের মালিক নব্য ধনী খলিলুল্লাহ সাহেবের নিলামের সময় 85,000 পর্যন্ত উঠেছিলেন। শেখ তবরক এক লাফে আরো 5,000 টাকা বাড়িয়ে দিয়ে এই গোকন্যাটিকে হস্তগত করেছেন তার মেয়ে এবং নাতনির জন্য। এই গরুটির দাম 90,000 টাকা। এই পরিমাণ টাকা নগদে শোধ করে তার ভ্রাতুষ্পুত্রী এবং নাতনির জন্য গরুটা কিনেছেন। শুনে আবু জুনেদের মুখের হাটা বড় হয়ে গেল। নুরুন্নাহার বানুর মুখে সহসা কোনো কথা জোগালো না, কেবল দিলু মন্তব্য করল, না না, আপনার দিলটা অনেক বড়। কত বড় নাতনি, বলো দেখি। অনেক বড়, বঙ্গোপসাগরের মতো। গরুর সেবা যত্নের বিষয়ে কিঞ্চিত পরামর্শ দিলেন শেখ তবারক আলী। তিনি বললেন, গরুটিকে সবসময় না ঠান্ডা না গরম জায়গায় রাখতে হবে। শীতের দিনে কুসুম গরম পানি দিয়ে প্রতিদিন গোসল করাতে হবে, আবার গরমের দিনে শীতল পানিতে গোসল করাতে হবে।
কম্বল মশারি এসব তো অবশ্যই প্রয়োজন। দেশি ঘাসে গরুটির ভীষণ অরুচি। শেখ তবরক আলী লাইফ স্টক ডিপার্টমেন্টের খামার থেকে নিয়মিত ঘাস সরবরাহের একটি আপাত বন্দোবস্ত করেছেন। ওই জাতীয় ঘাস বাড়ির পেছনে চাষ করানো যায় কিনা পরীক্ষা করিয়ে দেখবেন। গরমের দিন যখন আসবে একটা এয়ার কুলার সেট করার ইচ্ছেও তার মাথায় আছে। আরও কতিপয় বিষয় কিঞ্চিত উপদেশ দিয়ে শেখ তবরক আলী উঠে দাঁড়ালেন। অনেক সাধ্য সাধনা করেও নুরুন্নাহার বানু, আবু জুনায়েদ, দিলু তাকে এক চায়ের অধিক কিছু খাওয়াতে পারলেন না। আবু জুনাইদের দুলালি দিলু একটা মস্ত কাণ্ড গড়ে বসল। আবেদ হোসেনকে দিয়ে গোয়ালঘরের দরজায় একটা নেম প্লেট দেয়া হলো। গরুটির যেহেতু তরুণী নামকরণ করা হয়েছে, সুতরাং গোয়ালটির নাম হলো তরুণী নিবাস। আরও কিছু কথা যোগ করার ইচ্ছে দিলুর ছিল, যেমন এই প্রজাতির গরু বাংলাদেশে এই একটিই আছে এবং গরুটির মা বাবা উভয়ই শ্বেতাঙ্গ সম্প্রদায়ভুক্ত। বাবা অস্ট্রেলিয়ান, মা সুইডিশ। আবেদ হোসেন দিলুকে বোঝাতে সক্ষম হলেন যে তার কোনোই প্রয়োজন নেই। গরুটি যে একবার দেখবে প্রথম দর্শনে বুঝে যাবে এটা ভিন্ন জাতের গরু। বাংলাদেশের গরু সম্প্রদায়ের আত্মীয় স্বজন কেউ নয়, এই চতুষ্পদের বেটি। তারপরেও জাতীয়তার বিচারে তরুণীকে বাংলাদেশি বলতে হবে, কারণ তার জন্মস্থান বাংলাদেশ। অন্য কেউ হলে দিলুকে অত সহজে নিবৃত্ত করা যেত না। তবে আবেদ হোসেনের কথা আলাদা। আবেদ ভাই দেখতে কি হ্যান্ডসাম, আমেরিকায় পড়াশোনা করেছেন, অথচ একটু অহংকার নেই। কি রকম সপ্রতিভাত ভাবে কথা বলেন। পাজেরোর স্টিয়ারিং হুইল ধরার ভঙ্গিটা কি চমৎকার। দিলুর তো ইচ্ছে করে আবেদ ভাইয়ের সঙ্গে একটু ঘুরে টুরে আসে। তরুণী, হ্যাঁ, গরুটিকে এখন থেকে এই নামেই ডাকতে হবে। অস্ট্রেলীয় বাবার ঔরসে সুইডিশ মাতার গর্ভে যার জন্ম। বাংলাদেশের মাননীয় পশু বিশারদেরা দেশি নৌকার সঙ্গে যার আকৃতির সাদৃশ্য দেখতে পেয়ে এই চমৎকার নামটি দিয়েছেন। তার প্রতি সম্মান না দেখালে অন্যায় করা হবে। তরুণী নিবাসে আসার পর থেকে আবু জুনায়েদের পারিবারিক জীবনে নানা রকম গণ্ডগোল ঘটতে আরম্ভ করলো। আবু জুনায়েদ অতিশয় কর্মব্যস্ত মানুষ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সম্প্রদায়, কর্মচারী মণ্ডলী, ছাত্রছাত্রীর কাছে কোথাও না কোথাও একটা ঘাপলা প্রতিদিন লেগেই আছে। কোথাও খুন হচ্ছে, কোথাও ভাঙচুর চলছে, মাইনে বাড়ানো, পরীক্ষা পেছানো, এই জাতীয় কত রকমের দাবি বর্ষার চকচকে ফলার মতো ধারালো হয়ে জেগে উঠেছে। সরকারের মন্ত্রী মহোদয় চোখ রাঙাচ্ছেন, বিরোধী দলের নেতা হুঙ্কার দিচ্ছেন। সবকিছুর দায়ভার শেষ পর্যন্ত আবু জুনায়েদকেই বইতে হয়। কোন দিক তিনি সামলাবেন? বিশ্ববিদ্যালয়ের রুটিন, বাধা, প্রশাসনিক কাজের পরিমাণও অল্প নয়। সামাল দিতে গিয়ে আবু জুনায়েদকে হিমশিম খেতে হয়। তার উপর চারদিকে অসন্তোষ। তার নিজের দলটির শিক্ষকবৃন্দের মধ্যে ঝগড়া ফেসাদ লেগেই আছে। অনেক কিছুর আশায় যারা ডোরাকাটা দলে যোগ দিয়ে আবু জুনায়েদকে সমর্থন করেছিলেন, তাদের অনেকেই তার বিরুদ্ধে সমালোচনা মুখর হয়ে উঠেছেন। দল ছেড়ে যাবেন বলে হুমকি দিচ্ছেন। তার বিরুদ্ধ পক্ষের লোকেরা প্রচার করতে আরম্ভ করেছেন প্রাক্তন উপাচার্য আবু সালেহ 5 বছরে যে পরিমাণ অনিয়ম করতে পারেননি, আবু জুনায়েদ 5 মাসে তার 2 গুণ করে ফেলেছেন। শুধুমাত্র তার দলের শিক্ষকদেরই পদোন্নতি ঘটেছে। বিদেশে যাওয়ার সুযোগ তারাই হাতিয়ে নিয়েছেন। তাদের নামেই বাড়িগুলো বরাদ্দ হয়েছে। প্রভোস্ট, হাউস টিউটর থেকে শুরু করে দারোয়ান, মালি পর্যন্ত সবগুলো চাকরি আবু জুনায়েদের লোকেরা বাগিয়ে নিয়েছে। চারদিকে তাপে চাপে আবু জুনায়েদের ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা। আবু জুনায়েদের নিঃশ্বাস ফেলার ফুরসত মেলে না। সকালে মিটিং, দুপুরে মিটিং, সন্ধেয় মিটিং। সবগুলো মিটিংয়ে তাকে প্রিসাইড করতে হয়। বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর ব্যক্তি হওয়া সত্ত্বেও কোথাও নিজের মতামত আরোপ করতে পারেন না। প্রায় সময়ই আবু জুনায়েদকে নিজের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। মাঝে মাঝে আবু জুনায়েদের মনে হয় মাছওয়ালা তরকারিওয়ালার সঙ্গে দরাদরি করার সময় তিনি যে ব্যক্তিত্বের স্বাদ পেতেন, স্বাধীনতার যে উত্তাপ অনুভব করতেন,
উপাচার্যের চেয়ারে বসার পর সেসব উধাও হয়ে গেছে। তিনি একটা যন্ত্রে পরিণত হয়েছেন। তিনি কিছুই করতে পারছেন না। তাকে দিয়ে করিয়ে নেওয়া হচ্ছে। তার ব্যক্তিগত ইচ্ছে অনিচ্ছে কোনো মূল্য নেই। আবু জুনাইদের মন মেজাজ ইদানিং খুব খিচড়ে থাকে। মন খুলে কথা বলার মতো কোনো বন্ধু তার নেই। নুরুন্নাহার বানুর সঙ্গে তার কোনো রকম ভাব বিনিময় সম্ভব নয়। এখন নুরুন্নাহার বানুর অধীনে অনেক চাকর বাকর। নিজের হাতে কুটুটি ছিঁড়তে হয় না। এই বাড়তি সময় তিনি রূপচর্চার কাজে ব্যয় করেন। মেয়ের সঙ্গে পাল্লা দিয়ে মুখে কাঁচা হলুদ, মসুর ডাল বাটা এসব মাখেন। শ্যাম্পু দিয়ে মাথায় হালকা করে আসা চুলগুলো ফাঁপিয়ে ফুলিয়ে তোলেন। জুতোর হিলের উচ্চতা বৃদ্ধি করেই যাচ্ছেন। যখন তখন গাড়ি নিয়ে বেরিয়ে যান। আবু জুনায়েদ প্রয়োজনের সময়ও গাড়ি পান না। ভেতরে বাইরে দুদিকের চাপ যখন প্রবল হয়ে ওঠে, আবু জুনায়েদ তরুণী নিবাসে গরুটির কাছে ছুটে যান। ক্রমাগত যাওয়া আসার ফলে গরুটি তাকে চিনে ফেলেছে। তিনি যখন সামনে গিয়ে দাঁড়ান, গরুটি তার দিকে অপলক নয়নে তাকিয়ে থাকে। তিনি যে খুব খারাপ অবস্থার মধ্যে পড়ে গেছেন গরুটি বুঝতে পারে। আবু জুনায়েদ তরুণীর মসৃণ পিঠে হাত বুলিয়ে দেন। কুচি কুচি করে কাটা ঘাসের চুপড়িটা সামনে ধরে দাঁড়িয়ে থাকেন। তরুণী ধীরে সুস্থে মন্থরভাবে অল্প অল্প ঘাস গলায় চালান করতে থাকে। তরুণীর কাছে যতক্ষণ থাকেন তিনি সম্পূর্ণভাবে ভিন্ন জগতের বাসিন্দা হয়ে যান। তার মনে কোনো সন্তাপ, কোনো দুশ্চিন্তা থাকে না। তিনি নিজের কাছে অনেক পরিমাণে লঘু হয়ে উঠতে পারেন। শেখ তবরক আলী যে লোকটিকে নিয়োগ করেছেন তার কাছ থেকে তরুণী সংক্রান্ত নানা সংবাদ খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চেষ্টা করেন। তিনি জেনেছেন তরুণী এখন 3 মাসের গাভীন। 6 মাসের মধ্যে তার বাচ্চা হবে। এখন তরুণী মাসে 8 মণ করে দুধ দেবে। কিন্তু গাভীন অবস্থায় এ ধরনের গরুকে খুব সাবধানে রাখতে হয়। গরুকে নিয়মিত হাঁটা চলা করানো প্রয়োজন, যাতে করে তার শরীরের সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ সচল থাকে। প্রসব করার সময় যে কঠিন শ্রম করতে হবে তার জন্য নানা পদ্ধতি প্রয়োগ করে আসন্ন গুরু দায়িত্ব সম্পর্কে তরুণীকে প্রস্তুত করতে হবে। কি কি করতে হবে তার সবটা লোকটিরও জানা নেই। যখন সময় ঘনিয়ে আসবে তবরক সাহেব বলেছেন নিয়মিত ডেয়ারি ফার্ম থেকে পশু ডাক্তার এসে দেখে যাবেন। তরুণীর পেটের বাচ্চাদের সম্বন্ধেও আবু জুনায়েদ কৌতূহলী হয়ে ওঠেন। স্থির করলেন কিভাবে নিরাপদ প্রসব করানো যায় সে বিষয়ে তিনি খবরাখবর নেবেন। এই চতুষ্পদ দুহিতার কাছে আসা যাওয়া করতে গিয়ে আবু জুনায়েদের সামনে শব্দ এবং রূপের একটা নতুন জগৎ উন্মোচিত হলো। আবু জুনায়েদ গ্রামের ছেলে। গ্রামে থাকতে তিনি কখনো পাখির ডাক শুনেছেন মনে পড়ে না। গাছে পাতা হয় এ তথ্য তার অজানা ছিল না। কিন্তু মাঘ মাসে শীর্ণ গাছের শরীর থেকে কি করে পত্রাঙ্কুর বিকশিত হয় তিনি দেখেননি। পরন্তু বিকেলে নিরিবিলি গরুটিকে সঙ্গ দান করতে গিয়ে গাছের ডালে ডালে পাখিদের ওড়াউড়ি প্রত্যক্ষ করেন। তিনি ঘুঘুদের গলা ফুলিয়ে ডাকতে শোনেন। বুলবুলির টুকরো টুকরো মিষ্টি আওয়াজ, শালিকের কিচিরমিচির ডাক, দোয়েলের একটানা শীষ শুনতে শুনতে আবু জুনায়েদ ভিন্ন জগতের মানুষ হয়ে যেতেন। তিনি ভাবতে থাকেন মানুষের ভেতরে এত প্রতিহিংসা, এত রেষারেষি, এত ইঁদুর দৌড় কেন? মানুষের জীবন কত সংক্ষিপ্ত। পাখিদের ডাক শুনেই তো একটা জীবন কাটিয়ে দেয়া সম্ভব। তরুণী নিবাসের পাশের জারুল গাছটির ডালে পাতা গজাতে আরম্ভ করেছে। পয়লার রং ছিল বেগুনি, এখন সবুজ হয়ে উঠেছে। জন্মানো থেকে ঝরে পড়া পর্যন্ত গাছের পাতারও একটি নিজস্ব জীবন আছে। এরকম সময় আবু জুনায়েদকে এক ধরনের দার্শনিকতায় পেয়ে বসে। ইতোপূর্বে যে কথা তার মনে আসেনি সেসব বিষয় আস্তে আস্তে চিন্তার ভেতর ঘাই মারতে থাকে। মানুষের পরমায়ু কত সংক্ষিপ্ত। এই যে মানব জীবন, তা কি একেবারে অর্থহীন, নাকি মানব জীবনের একটা লক্ষ্য আছে? আবু জুনায়েদের জীবন নিজের অজান্তেই 3টি ভাগে বিভক্ত হয়ে পড়েছে। নিয়মিত অফিসে যান, আসেন। নিজের দলের লোক তাকে অপদার্থ বলে সমালোচনা করেন। বিরুদ্ধ পক্ষের লোক তার বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের অভিযোগ এনে জনমত তৈরি করছেন।
সরকার ধাতানি দেন, বিরোধী দল হুমকি দেন, ছাত্ররা প্রতিদিন চেপে ধরে স্পঞ্জের মতো রস বের করে ছাড়ছে। পাশাপাশি রয়েছে তার পারিবারিক জীবন,